দীর্ঘ ৮টি বছর যেন একটা দীর্ঘ দুঃস্বপ্ন ছিল। ভাগ্যিস সে দুঃস্বপ্নের অবসান ঘটেছে আজ। অবশেষে সব টানাপোড়েন শেষ হলো। আগামী দিনে আর কোনো পিছুটান রইল না। নায়লার মুখের মুক্তির এমন স্বস্তির আভাস দেখে ক্লার্কের চোখ দুটো ক্রোধে জ্বলে উঠল। সে পাশে দাঁড়িয়ে থাকা জর্ডেনের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা গলায় প্রশ্ন করলো, তোমার আইডি কার্ড সাথে এনেছো? জর্ডিন মুহূর্তের জন্য চমকে গেল, কিন্তু পরক্ষণে তার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ ক্লার্ক, তুমি কি কার্ডটা দাও, আমরা এখনই আমাদের বিয়েটা রেজিস্ট্রি করব। অত্যন্ত নিস্পৃহ গলায় বলল ক্লার্ক। জর্ডিন তাড়াহুড়ো করে ব্যাগ থেকে আইডি কার্ড বের করে ক্লার্কের হাতে তুলে দিল। তার মুখে তখন উপচে পড়া আনন্দ আর উত্তেজনা। বহু দীর্ঘ প্রতীক্ষার পর আজ যেন তার স্বপ্ন সত্যি হতে চলেছে। গত রাতেই যখন সে জানতে পেরেছিল যে আজ ক্লার্ক আর নায়লার বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে, তখনই সে আগেভাগে নিজের আইডি কার্ড গুছিয়ে রেখেছিল। তার ইচ্ছা ছিল গর্ভের সন্তানকে ঢাল বানিয়ে ক্লার্কের উপর চাপ সৃষ্টি করার, যাতে ডিভোর্সের পর ক্লার্ক তাকে বিয়ের করতে বাধ্য হয়। কিন্তু সে ভাবতেও পারেনি যে ক্লার্ক নিজে থেকেই এত সহজে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে। ক্লার্ক অত্যন্ত থমথমে মুখে জর্ডানের আইডি কার্ডটি নিজের কার্ডের সাথে মিলিয়ে রেজিস্ট্রারের কর্মচারীর দিকে বাড়ি এগিয়ে দিল। রুক্ষ স্বরে বলল, আমাদের বিয়েটা রেজিস্টার করে দিন। তার মুখবাক ছিল পাথরের মতো শক্ত, কণ্ঠস্বরে আনন্দের বিন্দুমাত্র ছোঁয়া ছিল না। অফিসার কর্মচারী কিছুটা ইতস্তত করে বিনীতভাবে বলল, স্যার, বিয়ে জীবনের অনেক বড় সিদ্ধান্ত। আপনার তো এইমাত্র বিবাহ বিচ্ছেদ হলো। আমার মনে হয় আপনার আরেকটু ভেবে দেখা উচিত। জর্ডিন কর্মচারীটির দিকে অত্যন্ত অবজ্ঞা আর তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে অহংকারের সুরে বলল, আমরা বিয়ে করছি কি করছি না তা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। নিজের কাজটুকু করুন আর আমাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো বন্ধ করুন। তাছাড়া আমি ওর সন্তানের মা হতে চলেছি। আপনি কি চান আমার সন্তান পরিচয়হীনভাবে পৃথিবীতে আসুক? কর্মচারীটির চোখে এক মুহূর্তের জন্য চরম অবজ্ঞার ছায়া ফুটে উঠল। সে মনে মনে ভাবল, মেয়েটি দেখতে এত মিষ্টি, অথচ অন্যের সংসার ভেঙে আজ সে সতীন হতে চলেছে। কি অদ্ভুত রুচি! সে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বিয়ের কাগজপত্র প্রস্তুত করতে শুরু করলো। ক্লার্ক অত্যন্ত কুৎসিত একজোড়া চোখে নায়লার দিকে তাকিয়ে কটূক্তি করলো, তোমার কাছে আমার কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু অন্তত অন্য কারো কাছে আছে। আমি অত্যন্ত তোমার মুখোপক্ষী নই। নায়লা মৃদু হেসে মাথা নাড়ালো, শান্ত গলায় বলল, তাহলে তোমাদের দুজনকে আজীবন সুখী দাম্পত্য জীবনের শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি তোমরা যেন সারা জীবন এভাবেই একে অপরের হাত ধরে থাকো। ভুল করেও যেন আর কখনো অন্য কারো জীবন ধ্বংস করতে ফিরে না আসো। ক্লার্কের রক্তচক্ষু সম্পূর্ণ উপেক্ষা করে নায়লা তার ডিভোর্স পেপারটি ব্যাগে পুরে ধীর পায়ে হেঁটে চলে গেল। আজ তার জীবনে এক নতুন সকালের সূচনা। এই আবর্জনা মানুষগুলোর নোংরা আচরণ দিয়ে সে নিজের আজকের দিনটিকে আনন্দ নষ্ট করতে চাইল না। কোর্ট হাউস থেকে বের হয়ে নায়লা সরাসরি চলে গেল সেন্টিনেল সবচেয়ে নামকরা লয়ার ফার্মে। সেখানে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলার সেরা আইনজীবীর সাথে দেখা করে সে তার ডিভোর্সের চুক্তিপত্রটি হস্তান্তর করল। দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনার পর প্রবীণ আইনজীবী উইলিয়াম হারওয়েল অত্যন্ত সম্মানের নায়লাকে বিদায় জানাতে অফিসের গেট পর্যন্ত এগিয়ে এলেন। মিস্টার হাওয়ার, সম্পত্তির ভাগাভাগির পুরো বিষয়টি আমি আপনার বিশ্বস্ততার হাতের উপর ছেড়ে দিচ্ছি। বিদায় নেওয়ার আগে নায়লা বলল। উইলিয়াম আশ্বস্ত করে মাথা নাড়ল। মিস জেস্টেন, আপনি একদম চিন্তা করবেন না, আমি যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থা করছি।
লফট রুম থেকে বের হয়ে নাইলা যখন নিজের বাড়ির দিকে রওনা হতে যাবে, ঠিক তখনই তার ফোনে রেনের কল এলো। ওপাশ থেকে রেনের কণ্ঠস্বর চরম আতঙ্ক ও কান্না স্পষ্ট ছিল। নাইলা, তুমি যেখানে থাকো এখনই হাসপাতালে এসো। তোমার শাশুড়ি একদল লোক নিয়ে এসে হাসপাতালের কেবিনে তুলকালাম কাণ্ড বাঁধাচ্ছে। তারা চিৎকার করে দাবি করছে যে তুমি নাকি তোমার শ্বশুরকে পুলিশে ধরিয়ে দিয়েছ। এই ঝগড়া আর অপমান সহ্য করতে না পেরে তোমার বাবা জ্ঞান হারিয়ে ফেলেছেন। নাইলা চমকে উঠে দাঁড়িয়ে পড়ল, তার বুকটা ভয়ে কেঁপে উঠল। আমি এখনই আসছি মা। 1 ঘন্টারও বেশি সময় তীব্র যানজট পেরিয়ে নাইলা যখন হাসপাতালে পৌঁছলো, তখন পুরো কেবিন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙা কাচের গ্লাস, টুথব্রাশ, সাবান আর ফলের ঝুড়ি। হ্যারিসন বিছানায় চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে পড়ে আছেন। পাশে লাল হয়ে যাওয়া চোখ নিয়ে বসে অনবরত চোখের জল ফেলছেন রেন। নাইলাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে রেনের চোখে ক্ষোভ আর হতাশা ফেটে পড়ল। অত্যন্ত বিরক্ত গলায় তিনি জিজ্ঞেস করলেন, নাইলা, এসব কি হচ্ছে? সামনার পরিবারের লোকজন কেন এখানে এসে এসবভাবে তণ্ডুল লীলা চালিয়েছে গেল? নাইলা সে কথার উত্তর না দিয়ে অস্থির হয়ে জিজ্ঞেস করল, বাবা কেমন আছে মা? উনি প্রচণ্ড রাগে আর অপমানে জ্ঞান হারিয়েছেন। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন ওনার জ্ঞান ফিরতে বেশ কিছুটা সময় লাগতে পারে। উনি আসলে পর্দার আড়ালে কি ঘটেছে বলো তো? রেন রুরো গলায় জানতে চাইলেন। নাইলা অতি সংক্ষেপে তার সাম্প্রতিক পদক্ষেপগুলোর কথা খুলে বলল। শুনে রেনের মুখ কালো হয়ে গেল। নিজের ভেতরে জমে থাকা সব ক্ষোভ যেন এবার বাঁধ ভাঙল। তুমি এসব কেন করতে গেলে? সামনার পরিবার যদি এখন আমাদের উপর প্রতিশোধ নেয় তখন আমাদের কি হবে? আজকের মতো যদি আবারও হামলা হয় আমাদের কি ওদের রুখে দাঁড়ানোর কোনো ক্ষমতা আছে? নাইলা নিজের ভুল বুঝতে পেরে ঠোঁট কামড়ে মাথা নিচু করে রইল। অপরাধবোধের সুরে বলল, আমি স্বীকার করছি মা, রাগের মাথায় আমি এর পরিণতির কথা ভাবিনি। আমি বাবা আর তোমার সুরক্ষার জন্য ভালো সিকিউরিটির ব্যবস্থা করছি। সুরক্ষা? তুমি কি নিজেকে সামনাদের চেয়েও বেশি শক্তিশালী মনে করো? তুমি ওদের সাথে চিরদিনের শত্রুতা তৈরি করেছো। আর এখন যেহেতু ক্লার্কের সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে, ওরা তোমাকে বা আমাদের কাউকে সহজে ছেড়ে দেবে না। রেন রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে তুমি আমাদের সাথে একবারও কেন আলোচনা করলে না? আমাদের জীবনটা তো মাত্র একটু শান্ত হতে শুরু করেছিল। তোমার বাবা হয়ে সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি তোমার শ্বশুরকে জেলে পাঠিয়েছো ঠিকই, কিন্তু সমাজ তোমাকে বাহবা দেবে না। উল্টো মানুষ জেস্টেন পরিবারকে উপহাস করে বলবে এমন মেয়ে জন্ম দিয়েছে যে নিজের শ্বশুরকে কারাগারে পাঠায়। রেন কঠিন ভাষায় তিরস্কার করতে লাগলেন। রেন তার কথা শেষ করার আগেই হাসপাতালের বিছানায় থেকে হ্যারিসনের অত্যন্ত দুর্বল কিন্তু ক্ষুব্ধ কণ্ঠস্বর ভেসে এলো, অনেক হয়েছে, এবার চুপ করো। নাইলা এবং রেন দুজনেই একসাথে দরজার দিকে তাকালো। তারা বুঝতে পারলো হ্যারিসন এতক্ষণে চোখ মেলেছে। নাইলা দ্রুত তার বাবার দিকে এগিয়ে গেল তাকে উঠে বসতে সাহায্য করার জন্য, কিন্তু হ্যারিসন আলতো করে হাত দিয়ে তাকে দূরে সরিয়ে দিলেন। নাইলা, তুমি আমাকে অত্যন্ত হতাশ করেছো। অত্যন্ত ক্লান্ত ও ভগ্ন কণ্ঠে বললেন হ্যারিসন। বাবার চোখের এই তীব্র হতাশা আর অনীহা দেখে নাইলার বুকটা ভেঙে গেল। সে ব্যথাতুর গলায় বলল, বাবা, তুমি আমাকে ভুল বুঝলে। অন্তত তুমিও আমার মনের অবস্থা বুঝতে পারলে না। সে যা কিছু করেছে সব তো তার বাবার উপর হওয়া অন্যায়ের বিচার পেতেই করেছে। সে ভেবেছিল দুনিয়ার আর কেউ তাকে না বুঝলেও তার নিজের বাবা অন্তত তার পাশে এসে দাঁড়াবে। তোমাকে বুঝে আমার কী লাভ হবে বলো? যে অতীত চলে গেছে তা তো গেছেই। যেই কলঙ্ক টেনে
হিস্ট্রে বের করলে শুধু তোমার বর্তমান আর ভবিষ্যৎ জীবনটাই ছারকার হবে। তোমার সামনে পড়ে আছে এক দীর্ঘ পথ। তুমি যদি সাইরাসকে কারাগারে পাঠাতে চাও আর তার বদলে যদি সামনার পরিবার তোমার উপর প্রতিশোধের নেশায় মেতে ওঠে, তুমি তখন তুমি কি করবে? হ্যারিসন প্রশ্ন করলেন। তিনি আর আগের জায়গায় নেই যে আজ তিনি নিঃস্ব। মেয়েকে আগলে রাখার মতো কোনো ক্ষমতা বা শক্তি তার অবশিষ্ট নেই। এই জেদের বশে নাইলা তার নিজের ভবিষ্যতের তাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে আমি কি করতাম বাবা? সব কিছু জেনেও না জানার ভান করে থাকতাম সারা জীবন ক্লার্কের সাথে এক ছিতের নিচে একে অপরকে ঘৃণা করতে করতে বেঁচে থাকতাম। নাইলা পাল্টা যুক্তি দিল, তুমি ওর সাথে থাকো বা না থাকো, হ্যারিস ফার্মাসিউটিক্যালস যে দেউলিয়া হয়ে গেছে সে সত্যিটা কি বদলে যাবে? আজ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ক্ষতিপূরণ করার কি কোনো পথ খোলা আছে? হ্যারিসন সোজা হয়ে বসে জানতে চাইলেন। নাইলার বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল। না, কোনো পথ নেই। আর আমি ইতিমধ্যে সমস্ত তথ্য প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছি। এখন যদি পরিস্থিতির সামাল দেওয়ার কোনো উপায় থেকেও থাকে, তাও আমি আর এক কদমও পিছনে ফিরব না। হ্যারিসনের চোখ মুখ ক্রোধে লাল হয়ে উঠল। রাগের মাথায় তিনি নাইলাকে থাপ্পড় মারার জন্য হাত তুললেন, কিন্তু শেষ মুহূর্তে তার পিতৃস্নেহ বাধা হয়ে দাঁড়ালো। তিনি কাঁপতে থাকা হাতটি নামিয়ে নিয়ে মুখ ফিরিয়ে নিলেন। অত্যন্ত ভারী গলায় বললেন, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। যা করার আমি করে নিজে করব। তুমি শুধু ভেবে নাও যে তুমি এসবের কিছুই জানো না। বাবার মুখে এমন কথা শুনে নাইলা স্তম্ভিত হয়ে গেল। বাবা, তুমি কি বলছো? সাইরাস তোমার এত বড় ক্ষতি করলো আর তুমি এখনও তাকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবছো? আমি তাকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবছি না, আমি সামনার পরিবারের কাছে হাত জোড় করে তোমার জীবন ভিক্ষা চাওয়ার কথা ভাবছি, হ্যারিসন বলল। কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেছে সাইরাস আর তাকে যারা অন্যায়ভাবে আড়াল করে রেখেছে সেই সামনার পরিবার। নাইলা নিজের জেদে অনড় রইল। হ্যারিসন একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, পার্থিব দুনিয়ায় কোনটা ঠিক আর কোনটা ভুল তা দিয়ে বিচার করা হয় না রে মা। যখন কেউ ক্ষমতার শীর্ষে থাকে তখন তার চরম অন্যায়কেও সবার চোখে ন্যায় বলে মনে হয়। কিন্তু এখন এই অবস্থায় সামান্যদের বিরুদ্ধে যাওয়ার মানে কেবল নিজের ধ্বংস ডেকে আনা। তাই তুমি সঠিক হলেও এই পরিস্থিতিতে তুমি ভুল। কথাটা বুঝতে পারছো? নাইলা একগুঁয়ে মতো মাথা নাড়ালো। না, আমি বুঝতে পারছি না বাবা। আমি শুধু ন্যায় বিচার চাই। ন্যায় বিচার একটা চড়া মূল্য দিতে হয় রে মা, আর সেই মূল্য চোকানোর ক্ষমতা আমার বা তোমার কারো নেই। হ্যারিসন অত্যন্ত নির্মম সত্যটা তুলে ধরল। কথাটা বলার পর কেবিনের ভেতর এক গভীর থমথমে নীরবতা নেমে এলো। নাইলা স্থির চোখে হ্যারিসনের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর সে কেটে কেটে শান্ত গলায় বলল, তার মানে সাইরাসের সে যে ষড়যন্ত্র জেস্টিন পরিবারকে ধ্বংস করে দিল, যে দুর্ঘটনায় ছারখার হয়ে গেল ডজন ডজন সুখী পরিবার, তার জন্য কাউকে কোনো মূল্য দিতে হবে না। অথচ আমি যদি আজ একটুখানি সুবিচার চাই, তবে তার মূল্য হিসেবে আমাকে এমন মাসুল দিতে হবে যা আমার সাধ্যের বাইরে। এটা কি তোমার বিচার বাবা? হ্যাঁ, এটাই বাস্তব। তুমি যদি সামনার পরিবারের প্রতিশোধের ঝড় সইতে না পারো, তবে এই জ্বলন্ত উনুনকে তোমার খেলতে যাওয়া উচিত হয়নি। হ্যারিসন নিস্পৃহভাবে মেনে নিলেন। তার চেহারায় এক অদ্ভুত উদ্দেশনীয়তা ও অসারতা ফুটে উঠল। যে মানুষটা নিয়তির কাছে হেরে গিয়ে বাস্তবতাকে চরমভাবে মেনে নিয়েছে, এ যেন তারই রূপ। মনে মনে হ্যারিসন ও সুবিচার চেয়েছিল, কিন্তু তিনি জানতেন সেই লড়াই করার মতো শক্তি তাদের নেই। তবে বুকে পাথর চেপে হলেও তিনি মনে মনে গর্বিত ছিলেন যে তার মেয়ের অন্তত সামনাদের চোখে চোখ রেখে লড়াই করার মতো সাহস আছে। কিন্তু এই সাথে
তিনি এটাও জানতেন এই পৃথিবীতে কেবল শক্তিশালীদের কুর্নিশ করে, দুর্বল হয়ে ন্যায় দাবি করাকে এই সমাজে বোকামি ছাড়া আর কিছুই মনে করে না। একসময় তিনি তাকে আগলে রাখতে পারতেন। জেস্টিন পরিবার দেওয়ালিয়া হওয়া গেলেও নাইলার বিয়ে হয়েছিল ক্লার্কের সাথে, যে তাকে রক্ষা করতে পারত। তাই তিনি কখনো নাইলাকে এই নোংরা বাস্তবতার পাঠ শিখায়নি। কিন্তু আজ তার মনে হলো এই কঠিন শিক্ষাটা নাইলার এখনই পাওয়া উচিত। বাবা, যেহেতু ন্যায়ের একটা মূল্য আছে আর ভবিষ্যৎ জীবনও যদি এই মূল্য হয়ে থাকে, তবে আমার সেই জীবন আর ভবিষ্যতের বাজি রেখেই এই জুয়াটা খেলতে রাজি আছি। নাইলা দৃঢ় কণ্ঠে নিজের শেষ সিদ্ধান্ত জানিয়ে দিল। ঠাস, একটি তীব্র চড় এসে আছড়ে পড়ল নাইলার গালে। হ্যারিসন তার কাঁপতে থাকা হাতটি টেনে নিলেন। তার শরীর তখন রাগে কাঁপছিল। তুমি সত্যি ভাবো যে নিজের জীবন আর ভবিষ্যৎ বাজি রাখলেই তুমি ন্যায় বিচার পেয়ে যাবে? হ্যারিসন গর্জে উঠলেন। আমি তোমাকে আজ পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি নিজেকে বিলিয়ে দিলেও সাইরাস তার প্রাপ্য শাস্তি পাবে না। এই পৃথিবীটা শুধু যোগ্য তমের টিকে থাকার জায়গা। তুমি যদি এখনও নিজের জেদ ধরে রাখতে চাও, তবে আজ থেকে তোমার সাথে আমার বাবা মেয়ের সম্পর্ক শেষ। নাইলা কয়েক পা পিছিয়ে গেল। হ্যারিসনের দিকে তাকানো তার চোখের দৃষ্টি তখন এক আকাশ হতাশা আর অবিশ্বাস। বাবা, তুমি অনেক বদলে গেছো। তুমি এমন একজন মানুষে পরিণত হয়েছ যাকে আমি আর চিনতে পারছি না, অত্যন্ত বেদনাত্মক গলায় বলল নাইলা। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে অশ্রু ভেজা চোখে কেবিন থেকে দৌড়ে বের হয়ে গেল। এতক্ষণ চুপ করে থাকা রেন এবার কপাল কুঁচকে কথা বলে উঠলেন। হ্যারিসন, তুমি আগে নাইলাকে বড্ড বেশি মাথায় তুলেছিলে। সেই আদরের ফলেই মেয়েটা আজ এতটা বেপরোয়া আর অবিবেচক হয়ে উঠেছে যে পরিণতির কথা না ভেবেই রেন যাই ঘটুক না কেন নাইলা আমার পেয়ে। হ্যারিসন রেনকে মাঝপথে থামিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বললেন, ও যদি কোনো ভুল করে থাকে তবে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার সামনে আমার মেয়ের সমালোচনা করা আমি একেবারে সহ্য করব না। রেন এক মুহূর্তের জন্য আড়ষ্ট হয়ে গেল, তারপর নিজের দুহাত উপরে তুলে ক্ষোভে সুরে বললেন, ঠিক আছে, আমি আর একটা কথাও বলবো না। আজ আমি অবশেষে বুঝতে পারলাম সৎমা হওয়ার আসল জ্বালাটা কি। তুমি যাই করো না কেন, দিন শেষে তুমি কখনোই সঠিক হতে পারবে না। আজ আমি খুব ভালো করে তা বুঝতে পারলাম। হ্যারিসন কপাল কুঁচকে অত্যন্ত অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তো সেসব কথা বলিনি। তাহলে কিভাবে বলেছ? বিগত 2 বছর ধরে আমি দিনরাত এক করে তোমার সেবা করে যাচ্ছি। তোমার মেয়ের সাথেও কখনো কোনো খারাপ আচরণ করিনি। আর আজ ও যে এত বড় বিপদ ডেকে আনলো, সে নিজে দুটো কথা বলতে আমার বলাটা অপরাধ হয়ে গেল। রেন অত্যন্ত আক্রমণাত্মক সুরে প্রশ্ন ছুড়ে দিল। রেনের এমন মারমুখী রূপ দেখে হ্যারিসন মনে মনে বিরক্ত বোধ করলেন। তিনি আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের মুখ ফিরিয়ে নিলেন। তাতে রেনের রাগ যেন আরও চড়ে গেল। তিনি গত কয়েক বছর ধরে হ্যারিসনের সেবা করতে গিয়ে কতটা কষ্ট সহ্য করেছেন তা নিয়ে একের পর এক অভিযোগে ঝুলি খুলে বসলেন। কয়েক মিনিট ধরে সে এসব শোনার পর হ্যারিসন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ধমকে সুরে বললেন, হ্যাঁ, আমার সেবা করতে তোমার কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু হ্যারিসন ফার্মাসিউটিক্যালস দেউলিয়া হওয়ার আগে আমি কি তোমাকে রাজকীয় সুখে রাখিনি? আজ আমার মেয়ে যেমন হোক না কেন, ওর সমালোচনা করার কোনো অধিকার তোমার নেই। রেন ব্যঙ্গাত্মক হাসি হাসল। তাহলে আজ থেকে তোমার ওই গুণবতী মেয়েকেই বলো তোমার সেবা করতে, আমাকে আর এই কষ্টের কাজ করতে হবে না। বলে তিনি অত্যন্ত রাগে পা দাপিয়ে কেবিন থেকে বের হয়ে গেলেন। ঝড়ো গতিতে দরজাটা বন্ধ হতেই ঘরের ভেতর এবার এক গভীর নীরবতা নেমে এলো। হ্যারিসন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ফোনটা হাতে নিলেন এবং একটি নম্বরে ডায়াল করতে লাগলেন।
হাসপাতাল থেকে বের হয়ে নাইলা কোনো দিকে না তাকিয়ে সরাসরি ব্যালেরির সাথে দেখা করতে গেল। মনের সব জমানো কষ্ট হালকা করতে আজ তাদের একসাথে ড্রিঙ্কস করার পরিকল্পনা ছিল। নাইলার মুখ থেকে যখন ব্যালেরি শুনল যে ক্লার্কের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তখন তার চোখ দুটো বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। সত্যি বলছি, ও শেষ পর্যন্ত ডিভোর্সে রাজি হলো? ব্যালেরির কণ্ঠ যেন বিশ্বাস হতে চাইছিল না। নাইলা তার ব্যাগ থেকে ডিভোর্স সার্টিফিকেটটি বের করে ব্যালেরির সামনে টেবিলের উপর রাখলো। এবার বিশ্বাস হলো? ব্যালেরি খুঁটিয়ে খুঁটিয়ে সার্টিফিকেটটি দেখলো এবং নিশ্চিত হলো যে নাইলা যা বলছে তা এক ফোঁটাও মিথ্যে নয়। সে সার্টিফিকেটটি নাইলার হাতে ফেরত দিয়ে নিজের গ্লাসটি নাইলার গ্লাসের সাথে ঠেকিয়ে উল্লাস করে উঠল। তোমার এই সফল মুক্তির দিনটিকে সেলিব্রেট করা যাক। আজ মাতাল না হওয়া পর্যন্ত কেউ থামবো না। নাইলা এক ঢোকে নিজের গ্লাসের পানীয় শেষ করে আবার পুরো গ্লাসটি পূর্ণ করে নিল। কি হয়েছে রে? ডিভোর্স হওয়ার মতো খুশির খবর, কিন্তু তোর মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? ব্যালেরি উৎসুক হয়ে জানতে চাইল। নাইলা গ্লাসে এক চুমুক দিয়ে বাবার সাথে হওয়া তীব্র বাগবিতণ্ডার বিষয়টি সংক্ষেপে ব্যালেরির কাছে খুলে বলল। সব শোনার পর ব্যালেরি কিছুক্ষণ চুপ হয়ে গেল। তারপর ধীর গলায় বলল, ক্লার্কের বাবাকে যে তুই জেলে পাঠিয়েছিস সে খবর আমিও পেয়েছি। তোর বাবার দিক থেকে চিন্তা করলে দেখবি উনি কেবল তোকে সুরক্ষা রাখতেই এই কথাগুলো বলেছেন। এখানে আসলে তোদের কারো কোনো দোষ নেই। দোষ যদি দিতে হয় তবে ওই সামনার পরিবারের। নাইলা অত্যন্ত ম্লান হাসল। তার চোখ দুটো আবার ভিজে উঠল। আমি বাবাকে কোনো দোষ দিচ্ছি না রে। আমার কেবল নিজের উপর খুব কষ্ট হচ্ছে। উনি আমাদের জন্য কত অপমান সহ্য করলেন, অথচ আমি ওনার জন্য এতটুকু বিচার এনে দিতে পারছি না। ব্যালেরি আলতো করে নাইলার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, তুই নিজের সাধ্যমতো অনেক চেষ্টা করেছিস। আমি তোর জায়গায় থাকলে হয়তো তোর মতো এত সাহস দেখাতে পারতাম না। তবে তোর বাবা যা বলেছেন তা কিন্তু মিথ্যে নয়। নাইলা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে সামনাদের মতো প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে গিয়ে একাকী লড়াই করে সুবিচার পাওয়া প্রায় অসম্ভব। এটা নাইলা এবং জেস্টিন পরিবারের সাথে এক চরম অন্যায়। কিন্তু নিষ্ঠুর পৃথিবীতে এর বাইরে আরও কী বা করার আছে? পৃথিবীটা যে বড় বেশি অবিচারে ভরা। এখানে নিজের অধিকার ও ন্যায় পেতে হলে আগে নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে হয়। নাইলাকে চুপ করে থাকতে দেখে ব্যারেলি তাকে আবারও সাহস জুগিয়ে বলল, কালকে তুই হাসপাতালে গিয়ে বাবার কাছে ক্ষমা চেয়ে নিস। তারপর শান্ত মাথায় বসে দুজনে আলোচনা করিস কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তুই যদি এইভাবে একগুঁয়ের মতো সাইরাসের পেছনে লেগে থাকিস তবে সামনার পরিবার সত্যি তোর বড় কোনো ক্ষতি করে বসতে পারে। আর এই মুহূর্তে তোর আর তোর বাবার জন্য সবচেয়ে জরুরি হলো ওনার চিকিৎসা এবং সুন্দরভাবে বেঁচে থাকা। ভ্যালেরি হিতাকাঙ্ক্ষিত মতো পরামর্শ দিল। নাইলা চোখ বন্ধ করলো। এক গভীর অসহায়ত্ব তাকে গ্রাস করতে লাগলো। সবাই তাকে বলছে সাইরাসের পেছনে না লাগতে। সে কি তাহলে আসলেই ভুল করেছে? কিন্তু সে তো কেবল একটুখানি সুবিচার চেয়েছিল। বেশ কিছুক্ষণ পর সে চোখ খুলে বলল, ভ্যালেরি, আমি বুঝতে পেরেছি। আমি কালকে গিয়ে বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। নাইলা মনে প্রাণে বিশ্বাস করত না যে সে কোনো ভুল করেছে, কিন্তু বাবার এই ভগ্ন স্বাস্থ্যের কথা চিন্তা করে সে তাকে আর কোনো মানসিক দুশ্চিন্তার মধ্যে ফেলতে চাইল না। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। চিয়ার্স। চল সব পুরনো বিষাক্ত সম্পর্ক পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করা গান গাই। ব্যালেরি উল্লাস করে উঠল। সেদিন রাতে তারা এতটাই ড্রিঙ্কস করেছিল যে শেষ পর্যন্ত ক্লাবের প্রাইভেট রুমের সোফাতেই দুজনে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে যখন নাইলার ঘুম ভাঙল তখন ঘড়িতে সকাল 8টা পার হয়ে গেছে। আড়মোড়া ভেঙে যেই না নিজের ফোনটা হাতে নিল অমনি দেখলো রেইনের ফোন থেকে
ডজন খানেক মিসড কল পড়ে আছে। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধড়াস করে উঠল। নাইলা আর এক মুহূর্ত দেরি না করে কাঁপতে থাকা আঙ্গুলে রেনের নম্বরে কল ব্যাক করলো। চলবে। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লেগেছে প্লিজ জানাবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।